ডিভোর্সের ২ বছর পর ওর কল পেয়ে চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। কারণ এই মানুষটার কলের অপেক্ষায় ছিলাম এতদিন। এই ২ বছরে ফোনে কল আসলেই ভাবতাম এই বুঝি স্ক্রিনে জাহিদ নামটা দেখতে পাবো। কিন্তু ২ বছর কেটে গেল, কোনো কল পেলাম না। অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটল। এসব ভাবতে ভাবতেই কখন যে কলটা কেটে গেল বুঝতেই পারিনি। মনের মধ্যে এক অজানা ভয় ঢুকে গেল। জাহিদ কি আবার কল দেবে? কিছুক্ষণ কেটে যাওয়ার পরও যখন পুনরায় কল পেলাম না, তখন ভাবলাম হয়তো আর কল দেবে না। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হয়ে গেল। স্ক্রিনে চেয়ে দেখি জাহিদের কল। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে চিরচেনা কণ্ঠের পরিবর্তে অচেনা কারোর গলার আওয়াজ শুনতে পেলাম। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেলাম। জাহিদের ফোন থেকে অন্য কেউ কল করবে কেন? জাহিদের কিছু হয়নি তো? ওপাশ থেকে তখনও বলে যাচ্ছে, হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। এবার আমি কাঁপা কাঁপা গলায় বললাম, জি। ওপাশ থেকে তখন জিজ্ঞেস করলো, আপনি কি মিসেস সুমাইয়া বলেছেন? আমি আবার আস্তে করে বললাম, জি, সুমাইয়া বলছি। এবার ওপাশ থেকে যা বলল, এত বছর পর এরকম একটা সংবাদ শুনতে পাবো ভাবিনি। আমি দাঁড়ানো থেকে ধপাস করে মেঝেতে বসে পড়লাম। চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। মা হঠাৎ আমাকে এরকম দেখে বিচলিত হয়ে আমার কাছে এসে বলতে লাগলো, কি হয়েছে মা, এভাবে বসে আছিস কেন? কি হয়েছে আমাকে বল। আমার নীরবতা দেখে মা জোর করে বাবাকে ডাক দিল। বাবা এসে আমার অবস্থা দেখে মাথায় হাত রেখে বলল, কি হয়েছে মামনি? আমি তখন চিৎকার দিয়ে কেঁদে উঠে বাবা মাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, জাহিদ অনেক অসুস্থ। ওরা বলছে অবস্থা বেশি ভালো না, আইসিইউতে আছে। বাবা, ওরা বলছে জাহিদ বাঁচবে না। বাবা, তুমি বলো ওরা মিথ্যা বলছে না? বাবা আমার কথায় কোনো জবাব না দিয়ে আমাকে সোফায় বসিয়ে মাকে এক গ্লাস পানি আনতে বলল। মা পানি নিয়ে আসলে বাবা গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। পানি পান শেষে বাবা শান্ত গলায় বলল, মা, ওই ছেলেটা ২ বছর আগে তোকে একা করে দিয়ে চলে গেছে। কেন ওই ছেলের জন্যই আজ নিজের জীবনটা নষ্ট করছিস? ২ বছর পার হয়ে গেল, তোর চোখের পানি আর সহ্য হচ্ছে না আমাদের। আমি বাবার কথায় কোনো জবাব না দিয়ে কাঁদতে কাঁদতে বললাম, বাবা, আমি জাহিদকে দেখতে যাব, দয়া করে তোমরা আমাকে ওখানে নিয়ে চলো বাবা। বাবা তখন মায়ের দিকে তাকালো, তারপর আবার আমার দিকে ফিরে আবার মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, আমরা যাব, কাল সকালের ফ্লাইটেই আমরা দেশে যাব। এই কথা বলে বাবা মাকে সবকিছু গোছাতে বলে রুমে চলে গেল। মা আমাকে আমার রুম পর্যন্ত এগিয়ে দিয়ে বলল, তুই এত কাঁদিস না মা, কাল আমরা যাব তো। মা কথা শেষ না করতেই আমি বললাম, আমাকে একটু একা থাকতে দাও। মা আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কতক্ষণ কাঁদলাম জানি না। মোবাইল হাতে নিয়ে চিরচেনা সেই নাম্বারে ডায়াল করলাম। ওপাশ থেকে সেই অপরিচিত কণ্ঠটা বলে উঠল, হ্যালো। আমি নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বললাম, হ্যালো, জাহিদের কি হয়েছে? তারপর সেই অপরিচিত কণ্ঠটা বলতে শুরু করলো, আমি জাহিদের বন্ধু রাসেল বলছি। ভাবি, আমি জাহিদের সম্পর্কে সব জানি। আপনি হয়তো মনে করতেও পারেন আপনাকে ও ধোঁকা দিয়েছে, কিন্তু তেমন কিছুই না। জাহিদ হয়তো আর বেশি দিন বাঁচবে না। আপনি ওকে দেখার জন্য দয়া করে আসুন। আমি তখনও কান্না চাপিয়ে বললাম, জি ভাইয়া, আমি কালই আসবো। রাসেল ভাই কিছু বলল না। আমি আবার বললাম, ভাইয়া, ওর পাশে এখন কে কে আছে? রাসেল ভাই বলল, আমি আর বন্ধু কবির আছি। আমি তখন অবাক হয়ে বলল, বাবা মা কোথায়? রাসেল ভাই তখন বলল, ভাবি, সে অনেক কথা, তবে সবটাই কষ্টের। আপনি আসুন, তারপর আমি আপনাকে সব বলবো। আমি আবারও স্তব্ধ হয়ে গেলাম। মানুষটার মৃত্যুর খুব কাছে, অথচ পাশে বাবা মা, প্রিয় মানুষ কেউ নেই। খুব খারাপ লাগছিল। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ পেলাম। সাথে ওপাশ থেকে কেউ বলল, মা, ঘুমিয়ে গেছিস? বুঝলাম বাবা এসছে, তাই তাড়াতাড়ি চোখ মুছে দরজা খুলে বললাম, না বাবা, ভিতরে আসো। বাবা তখন ভিতরে এসে আমাকে বেডে বসিয়ে নিজে একটা চেয়ার নিয়ে আমার মুখোমুখি বসল। কিছুক্ষণ চুপ থেকে বাবা বলল, আমি জানি মা, তুই কান্না করছিলি, কিন্তু এই কান্না কার জন্য?
2 বছর আগে যে তোকে ছেড়ে চলে গেল, তার জন্য কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? বাবার কথা শুনে কিছুই বললাম না। আমার নীরবতা দেখে বাবা আবার বলল, তোর কষ্ট আমাদের সহ্য হয় না, তোকে এভাবে কাঁদতে দিতে পারি না আমরা। সকাল সকাল ফ্লাইটে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। বাবা আর কিছু না বলে চলে গেল। দরজা লক করে বেডে এসে বসে পড়লাম। হঠাৎ জাহিদের সাথে কাটানো স্মৃতিগুলো মনে পড়ে গেল। বেড থেকে উঠে আলমারি থেকে আমাদের বিয়ের ছবির অ্যালবামটা বের করে দেখতে লাগলাম। জাহিদের সাথে পরিচয়ের প্রথম থেকে অনেক স্মৃতি এই অ্যালবামে আছে। একদম প্রথম ছবিটাই জাহিদের ছবি। জাহিদের সাথে পরিচয়ের কিছুদিন পরই আমার জন্মদিন ছিল। কখনো ভাবিনি আমার জন্মদিন এভাবে কেউ পালন করবে। খুব অবাক হয়েছিলাম। সে সময় শীতকাল ছিল। কনকনে ঠান্ডার মধ্যে ঠিক 12টায় জাহিদ আমার বাসার সামনে এসে আমাকে জন্মদিনের উইশ করেছিল। সেদিন বারান্দা থেকে মুঠোফোনে ঠান্ডায় কুঁকড়ানো জাহিদের একটা ছবি তুলেছিলাম। সেই ছবিটাই অ্যালবামের প্রথম ছবি। সেদিন ওকে ফোনে খুব বকা দিয়েছিলাম, কারণ ঠান্ডা লাগিয়ে ফেলেছিল। যদিও মনে মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। ওকে বাসায় যেতে বলে শুয়ে পড়লাম, কিন্তু তখনও জানতাম না পরদিন আমার জন্য অন্যরকম সারপ্রাইজ অপেক্ষা করছে। ভালো ভালো মুহূর্ত চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে তখনও শুনতে পাচ্ছি মা বলছে, সুমাইয়া, 9:30 বেজে গেছে, কখন ভার্সিটিতে যাবি? মায়ের কথা শুনে মুহূর্তেই ঘুম চলে গেল, কারণ 10টায় আমার ক্লাস, আর তখনও আমি বেডে শুয়ে। 30 মিনিটে তাড়াহুড়ো করে ভার্সিটিতে এসে দেখি 20 মিনিট লেট। ক্লাসে ঢুকতে যাব, ঠিক তখনই জাহিদ আমার হাত টেনে ধরে বলল, আজ আপনাকে ক্লাস করতে হবে না। আমি অবাক হয়ে বললাম, কেন? সে তখন বলল, চলো, আমার সাথে গেলেই দেখতে পাবা। রিক্সা করে দুজনে পার্কের সামনে আসলাম। ভিতরে ঢুকে একটু সামনে যেতেই জাহিদ বলল, চোখ বন্ধ করো। আমি বললাম, কেন? চোখ বন্ধ করো না। আমি চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর জাহিদ বলল, এবার তাকাও। আমি চোখ মিলে তাকাতেই সামনে থাকা সবাই একসাথে উইশ করলো, হ্যাপি বার্থডে টু ইউ। সেখানে আমার ইউনিভার্সিটির অনেকের পাশাপাশি কিছু পথশিশুও ছিল। আমি অবাক হলাম, জাহিদ আমাকে এভাবে সারপ্রাইজ দেবে ভাবিনি। তারপর সবাইকে নিয়ে কেক কাটলাম। প্রতিটা পথশিশুকে নিজের হাতে কেক খাইয়ে দিলাম। মুহূর্তটা অনেক আনন্দের ছিল। তারপর সবাইকে নিয়ে কিছু ছবি তুললাম, যার একটি এখনো অ্যালবামে আছে। সেদিন ও নতুন করে আবারও হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল। পার্ক থেকে সবাইকে বিদায় দিয়ে জাহিদের সাথে সারাদিন ঘুরলাম। সন্ধ্যায় জাহিদ আমাকে বাসার নিচে নামিয়ে দিয়ে চলে যায়। তারপর থেকে কথা বলা, ঘোরাঘুরি সব মিলিয়ে ভালোই কাটছিল। একদিন জাহিদ আমাকে নিতে বাসার নিচে আসে। আমি ওর সাথে যখনই গলি পার হয়ে মোড়ে আসলাম, ঠিক তখনই পাড়ার কিছু বখাটে ছেলে খারাপ কথা বলে। জাহিদ সেদিন প্রচণ্ড রেগে গিয়ে ছেলেটাকে অনেক মারধর করে। সেদিন আর আমরা বের হইনি। তারপর থেকে আমি জাহিদকে বলতাম, তুমি এদিকে আসলে একটু সাবধানে আসবে, ওই ছেলেগুলো ভালো না। জাহিদ আমার কথা হেসে উড়িয়ে দিত। যা ভয় করেছিলাম তাই হলো। একদিন আমার বাসায় আসার পথে ওই ছেলের সাথে আরো কয়েকটা সহ ওকে অনেক মারধর করে। সেদিন কাঁদতে কাঁদতে হাসপাতালে দৌড়ে গিয়েছিলাম। জাহিদ আমাকে দেখে এমনভাবে কথা বলল যেন ওর কিছুই হয়নি। ওর মাথায় হাতে ব্যান্ডেজ করা ছিল। আমি অনেক কান্না করেছিলাম। তখন জাহিদ আমার হাত শক্ত করে ধরে বলল, আমার কিছু হয়নি তো, এত কাঁদছো কেন? আমি ওর মুখ চেপে ধরে বললাম, চুপ করো, কোনো কথা বলবে না। এভাবেই ভার্সিটি লাইফটা পার করে ফেললাম। বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল। এদিকে বাবাকে জাহিদের কথাও বলতে পারছিলাম না। একদিন সকালে ঘুম থেকে উঠতেই মা বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? মা তখন বলল, আজকে তোকে দেখতে আসবে, ওই যে তোর মামার পরিচিত সেই ছেলেটা। আমি স্তব্ধ হয়ে গেলাম। মা এসব কি বলে? আমি বাবার রুমে গিয়ে অনেকটা জোর করেই বললাম, বাবা এসব কি শুনছি? বাবা বই পড়ছিল। আমার এরকম কথাই পড়া বাদ দিয়ে বলল, কি হয়েছে মা? তোমরা আমাকে কিছু না বলে বিয়ে দিতে চাচ্ছ? বাবা তখন আমার মাথায় হাত রেখে বলল, শোন মা, মেয়ে বড় হলে বাবা মায়ের দায়িত্ব ওকে ভালো কোথায় বিয়ে দেওয়া, যেখানে সে সুখী থাকবে।
ছেলেটা তোর মামার পরিচিত, অনেক ভালো। আমি তখন বাবাকে বললাম, সেখানে সুখী নাও তো হতে পারি। বাবা কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভেবে আস্তে করে আমাকে বলল, তোর কোনো পছন্দ আছে? ছোটবেলা থেকে মায়ের থেকে বেশি বাবার কাছে সব কিছু শেয়ার করতাম, আর বাবাও আমার সব ইচ্ছে পূরণ করত। আর ওই দিন বাবার কথায় আমিও মাথা নিচু করে হ্যাঁ বললাম। ভেবেছিলাম বাবা রেগে যাবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবার সাথে সাথে ফোন করে মামাকে বলে দিল যেন ওই ছেলে না আসে। বাবা আবার আমার মাথায় হাত রেখে বলল, মা, তুই এখন অনেক বড় হয়েছিস, নিজে বুঝতে শিখেছিস। এমন কোনো সিদ্ধান্ত নিবি না যেটা ভুল সিদ্ধান্ত। ছেলেটাকে কাল আমাদের বাসায় আসতে বল, আমি ছেলেটার সাথে কথা বলবো। সেদিন খুশিতে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলেছিলাম। বাবা রুম থেকে বের হয়ে সোজা আমার রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে জাহিদকে কল করলাম। দুবার রিং হলেও ফোনটা ধরেনি। মেজাজ খারাপ হচ্ছিল, একটা ভালো খবর দেব আর এখনো ও ফোনটাই ধরছে না। তৃতীয়বার কল দিতেই রিসিভ করলো। আমি তখন জাহিদকে সব বললাম। সব শুনে জাহিদ অনেক খুশি হলো, কিন্তু আক্ষেপের স্বরে বলল, আমার তো কোনো জব নেই, বেকার ছেলের কাছে তোমার বাবা মেয়ে তুলে দেবে? আমি তখন সাহস দিয়ে বললাম, জব নেই তো তাতে কি, তোমার তো ভালো রেজাল্ট আছে, জব হয়ে যাবে। বাবাকে তুমি সব বলবে, আমার বিশ্বাস বাবা সব মেনে নেবে। জাহিদ তখন আস্তে করে বলল, তাই যেন হয়, মেনে নিলেই ভালো। আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। সারাদিন খুশিতেই কেটে গেল। রাতে জাহিদ কল দিয়ে বলল, কাল আমি কিভাবে আসবো, ফর্মাল নাকি পাঞ্জাবি পরে আসবো? আমি তখন অট্ট হাসি দিয়ে বললাম, তোমার ওই হলুদ পাঞ্জাবি পরে এসো। জাহিদ তখন বলল, মজা করো না, বলো কি পরে আসবো? পাঞ্জাবি পরেই এসো। অল্প কিছুক্ষণ কথা বলে সেদিনের মতন কল কেটে দিলাম। পরদিন সকালে ওর জন্য আমি অপেক্ষা করছিলাম। যথা সময়ে ও চলে আসলো। আমি ওকে ড্রয়িং রুমে বসিয়ে বাবাকে ডেকে আনলাম। বাবাকে দেখে দাঁড়িয়ে সালাম দিলাম। বাবা আমাকে বলল, ওর জন্য নাস্তা নিয়ে আয়। আমি নাস্তা আনতে চলে গেলাম, আর বাবা ওর সাথে কথা বলছিল। নাস্তা নিয়ে এসে দেখি জাহিদ বাবার সাথে এমন কথা বলছে যেন বন্ধু। আমি অবাক হলাম, এই অল্প সময়ে কিভাবে বাবাকে ম্যানেজ করে ফেললো। পরক্ষণেই ভাবলাম, জাহিদ যা মিশুকে, ওর জন্য এটা কোনো ব্যাপারই না। বেশ কিছুক্ষণ আমাদের বাসায় থেকে খাওয়া দাওয়া করে জাহিদ চলে গেল। ও যাবার পরপরই বাবা আমাকে ডাকলেন। আমি তখনও ভয় পাচ্ছিলাম, বাবা কি বলে। ভয়ে ভয়ে বাবার রুমে ঢুকে বললাম, ডেকেছো বাবা? বাবা তখন বলল, ছেলেটা অনেক ভদ্র, কিন্তু ওর কোনো চাকরি নেই। বাবা হিসাবে একটা বেকার ছেলের হাতে আমি মেয়েকে তুলে দিতে পারি না। এবার আমি বললাম, বাবা, ওর রেজাল্ট অনেক ভালো, চাকরির জন্য চেষ্টা করছে। বাবা আবার বলল, সে তো শুনলাম, তুমি জাহিদকে কিছু বলেছো? বাবা মৃদু হেসে বলল, বলেছি, তাড়াতাড়ি চাকরি জোগাড় করে ওর বাবা মাকে আমাদের বাসায় নিয়ে আসতে। আমি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবাও তখন পরম আদরে বলল, তুই সুখে থাক, আমরা এটাই চাই। জাহিদের চাকরি পেতে বেশি দিন লাগেনি। 1 সপ্তাহের মধ্যে একটা চাকরি জোগাড় করে ওর বাবা মাকে নিয়ে আসে। তারপর দিন তারিখ ঠিক করে ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে যায়। জাহিদের পরিবারের সবাই ছিল অনেক অমায়িক। পরিবারের সবাই আমাকে অনেক বুঝতো। সুখে শান্তিতে দিন কেটে যাচ্ছিল, কিন্তু সেই সুখ শান্তি আর বেশি দিন থাকলো না। বিয়ের 1 বছর পরেই জাহিদের আচরণে পরিবর্তন দেখতে পাই। সবচেয়ে বেশি কষ্ট পেতাম ওর হঠাৎ অবহেলায়। আমি বুঝে উঠতে পারছিলাম না আমার অপরাধটা কোথায়। ওর আচরণ বাবা মা সবাই অবাক হয়েছিল, কিন্তু ছেলেকে জিজ্ঞেস করলেই এড়িয়ে যেত। এভাবেই দিন যাচ্ছিল, কিন্তু আমি আর পারছিলাম না। তাই একদিন ওকে সরাসরি জিজ্ঞেস করেই ফেললাম, আমাকে অবহেলা করার কারণ কি? তখন ও কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, তুমি ভুল ভাবছো। আমি তখন আরও অনেক প্রশ্ন করলাম, কিন্তু নীরব উত্তর। শেষে কেঁদে কেঁদে বললাম, তুমি কি কোনো কারণে চিন্তিত যার জন্য এমন করছো? ঠিক তখন জাহিদ রেগে গিয়ে আমি যেন এরকম প্রশ্ন আর না করি বলে হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল। সেদিন আর ও বাসায় আসেনি। সেদিনের পর থেকে ওর অবহেলার পরিমাণ আরও বাড়তে থাকে। এভাবে কষ্ট সহ্য করে আরও 4 মাস কাটিয়ে দিলাম। দিন যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন জাহিদ আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, সুমাইয়া, আমাকে তুমি মুক্তি দাও।
আমি স্তব্ধ হয়ে বললাম, পাগল হয়েছ? কি বলছো এসব? আমাকে অবাক করে দিয়ে সে আবার বলল, যা শুনেছ তা সত্যি, দয়া করে আমাকে মুক্তি দাও। আমার সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছিল, চোখের পানি ধরে রাখতে পারিনি। কাঁদতে কাঁদতে বললাম, আমার অপরাধ? কোন অপরাধে আমাকে এত বড় শাস্তি দিতে চাইছো তুমি? তখন জাহিদ শুধু একটা কথাই বলল, আমি মুক্তি চাই, আমাকে কোনো প্রশ্ন করো না। আমি কোনো কথা বলতে পারিনি। সেদিন ওর বাসা থেকে চলে আসি। ওর বাবা মা অনেক কেঁদে কেঁদে বলেছিল যেন না আসি, কিন্তু আমি কি করব? বারবার জাহিদের মুখের দিকে তাকাচ্ছিলাম, যদি ও একটিবার বলে। কিন্তু আমাকে আশাহত করে ও চুপ করেই ছিল। কাঁদতে কাঁদতে চলে আসলাম। বাসায় আসার আগে বাবা কিছুই জানতো না, কিন্তু পরে সব জানার পর খুব রেগে গিয়েছিল। কিন্তু আমার অনুরোধে শান্ত ছিল। আমার কথা ভেবে বাবা আমাদেরকে বিদেশে নিয়ে আসে। প্রথম প্রথম জাহিদের বাবা মায়ের সাথে যোগাযোগ থাকলেও কিছুদিন পর সেটা বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও আর কোনো যোগাযোগের মাধ্যম খুঁজে পাইনি। অবশেষে 2 বছর পর আজকে ওর খবর পেলাম, আর যেটা শোনার জন্য আমি অপেক্ষায় ছিলাম না। দরজায় ঠকঠক আওয়াজে শুনতে পেয়ে চোখ মুছে দরজা খুলতেই মা ভিতরে এসে বলল, তুই সারা রাত ঘুমাসনি তাই না? আমি চুপ করেছিলাম। মা তখন বলল, রেডি হয়ে নে, আমরা একটু পরই বের হব। মা আর কিছু না বলে চলে গেল। আমি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে অ্যালবামটাও নিয়ে নিলাম। ফ্রেশ হতে চলে গেলাম। সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল 7:10 আমাদের ফ্লাইট। এয়ারপোর্টে সব কিছু কমপ্লিট করে বিমানের একদম জানালার পাশে বসলাম। বাইরে তাকিয়ে ভাবতে লাগলাম, 2 বছর আগেও কেঁদে কেঁদে বিদেশে আসলাম, আর এখন 2 বছর পরেও কেঁদে কেঁদে যাচ্ছি। কেটে গেল 4 ঘন্টা। আমরা দেশে পৌঁছে গেলাম। এয়ারপোর্টের ভেতরে সব কিছু কমপ্লিট করে বের হয়ে আসলাম। মামা আগে থেকেই আমাদের অপেক্ষা করছিল। আমরা বের হতেই মামা আর ড্রাইভার আমাদের ব্যাগগুলো গাড়িতে তুলতে তুলতে মাকে বলল, আপা গাড়িতে উঠে বসো। আমি তখন বাবাকে বললাম, বাবা আমি হাসপাতাল যাব আগে। মামা তখন আমাকে বলল, মামনি অনেক দূর জার্নি করে আসলে, বাসায় চলো, খাওয়া দাওয়া করে তারপর হাসপাতালে যেতে পারবে। কিন্তু আমি তাতেও রাজি হলাম না। শেষে মামা ড্রাইভারকে বলল বাবার মাকে নিয়ে যেতে, আর আমাকে উনি হাসপাতালে নিয়ে যাবেন। আমি ফোনটা বের করে কবির ভাইকে কল করলাম। রিসিভ করতেই বললাম, হ্যালো কবির ভাই বলছেন? ওপাশ থেকে বলল, না ভাবি, আমি রাবিব বলছি। কবি বাইরে গেছে, তবে আপনার কথা বলে গেছে যে আপনি কল দেবেন। আমি আর কিছু জিজ্ঞেস না করে বললাম, জাহিদ কোন হাসপাতালে আছে? তারপর রাবিব হাসপাতালের নাম সহ ডিটেলস জানালো। আমি আর এক মুহূর্ত দেরি না করে মামাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। এয়ারপোর্ট থেকে হাসপাতালের কাছাকাছি হওয়ায় অল্প সময়ই চলে আসলাম। হাসপাতালে ঢুকে খুঁজে খুঁজে জাহিদের কেবিনটা বের করলাম, কিন্তু ভিতরে ঢুকতে চাইলেও পারিনি। আমাকে বারণ করে নার্সরা বলল, জাহিদ অবজারভেশনে আছে। আমি আর কিছু না বলে কেবিনের সামনে একটা চেয়ারে বসলাম। মামা অনেকক্ষণ ধরে কিছু বলবে বলবে মনে হচ্ছে, কিন্তু বলছে না। তাই আমি জিজ্ঞেস করলাম, মামা কিছু বলবে? মামা তখন করুণভাবে বলল, মামনি এত দূর জার্নি করে এসেছো, এখন আবার এখানে বসে আছো, আমার কাছে না এটা ভালো লাগছে না। চলো মামনি বাসায় যাই, আমরা আবার আসবো। আমি মামার দিকে চেয়ে বললাম, মামা তোমাকে অনেক কষ্টে ফেলে দিয়েছি তাই না? মামা তখন ইতস্তত বোধ করে বলল, না না তেমন কিছু না। তারপর কিছুক্ষণ নীরবতা। নীরবতা ভেঙে আমিই বললাম, জাহিদের সাথে কথা না বলা পর্যন্ত আমি এখান থেকে যাব না। মামা নিরুপায় হয়ে বলল, ঠিক আছে, কিন্তু মামনি তুমি তো কিছু খাওনি, তুমি তাহলে বসো, আমি খাবার নিয়ে আসছি। বলে মামা চলে গেল। মামা চলে যাবার একটু পর একজন এসে নার্সের সাথে কথা বলে আমার সামনে এসে জিজ্ঞেস করলো, আপনি? আমি বললাম, আমি সুমাইয়া। উনি বলল, ও আচ্ছা ভাবি, আমি কবির, জাহিদের বন্ধু। আমি বললাম, কবির ভাই আমাকে দয়া করে বলুন ওর কি হয়েছে। কবির তখন বলতে শুরু করলো, আপনাদের বিয়ের কিছুদিন পরই জাহির অসুস্থ হয়ে পড়ে, যেটা আপনি সহ পরিবারের সবার কাছ থেকে আড়াল করে রাখে। জাহিদ চাইছিল না এটা জেনে সবাই কষ্ট পাক। চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর জাহিদ বুঝতে পারল ওর সময় বেশি দিন আর নেই, তাই আপনাকে এড়িয়ে চলা শুরু করেছিল। মনে আছে একদিন আপনার ওপর রাগ দেখিয়ে জাহিদ বাসা থেকে বেরিয়ে আসে? সেদিন আমাকে কল করে দেখা করতে বলে।
আমি দেখা করলে আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, সাথে সব কিছু বলে। ওর কথায় আমিও কেঁদেছিলাম। সেদিনই আমি চেয়েছিলাম বিষয়টা সবাইকে জানাবো, কিন্তু ও আমাকে বলল ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না, তাই ও চাইছে না এই সময়টাতে সবাই কষ্ট পাক। আমি কান্না চেপে রাখতে পারলাম না। কিছুক্ষণ নীরবতার পর কবির ভাই আমাকে বলল, ভাবি, আপনি যদি এই মুহূর্তে কান্না করেন, শেষ মুহূর্তে ওকে সাপোর্ট কে দেবে? আমি চোখ মুছতে মুছতে বললাম, না না, ঠিক আছে আমি, আপনি বলুন। কবির ভাই আবারও বলা শুরু করলো, জাহিদের ইচ্ছেই আমি বিষয়টা কাউকে বলিনি। তারপর যেদিন আপনাকে ডিভোর্স লেটার দেয়, সেদিন ওর কান্না আমি, রাবিব, রাসেল সবাই দেখেছি। আমরা 3 বন্ধু ছাড়া আর কেউ জানতো না। তারপর কোনো রকম চিকিৎসায় 1 বছর কেটে যায়। একদিন হঠাৎ করে জাহিদ জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমরা ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসার পর আরও 5 মাস কেটে যায়। তারপর আবার আগের মতন অবস্থা। দ্রুত ওকে আমরা হাসপাতালে ভর্তি করাই। আর এই 7 মাস ধরে ও নিবিড় পরিচর্যার মধ্যে আছে। গতকালই ডাক্তার বলল জাহিদের অবস্থা আশঙ্কাজনক, ওপরওয়ালাকে স্মরণ করতে। আর এটা শোনার পর আমরা সবাই সিদ্ধান্ত নিই আপনাকে জানাই, তারপর আপনাকে কল দেওয়া। আমি নিশ্চুপ হয়ে গেছিলাম। আমার নীরবতা দেখে কবির ভাই আমাকে বোঝাতে লাগলো। কিছুক্ষণ পরই রাবিব ভাই আসলো। উনিও আমাকে বোঝাতে লাগলেন। রাবিব ভাই আসার পরপরই মামা খাবার নিয়ে এসে বলল, মামনি, খাবার খেয়ে নাও। কবির ভাইয়ের ইশারায় মামা একটু দূরে গেলে কবির ভাইও আমার পাশ থেকে উঠে মামার কাছে গিয়ে কি যেন বলছিল। কবির ভাইয়ের কথা শুনে মামা ফোনে কাকে যেন আসতে বলল। রাবিব ভাই তখনও আমাকে বোঝাচ্ছিল। আমি রাবিব ভাইকে ইশারা দিলাম কবির ভাইকে ডাকতে। কবির ভাই আসলে আমি ওনাকে জিজ্ঞেস করি জাহিদের বাবা মায়ের কথা। কবির ভাই প্রথমে বলতে না চাইলেও আমার অনুরোধে বলা শুরু করলো। জাহিদের অসুস্থতা নিয়ে ওনারা কিছু জানতেন না, কিন্তু ওনারা তো বাবা মা, তাই হয়তো বুঝে গেছিল। একদিন আমাকে কল করে জাহিদের কি হয়েছে জানার জন্য জোরাজুরি করে, আর সেদিন আমিও চুপ থাকতে পারিনি, সব বলে দিয়েছি। আমার কথা শুনে ওরা কাঁদতে কাঁদতে হাসপাতালের ঠিকানা চাইলো আর বলল আসছে, কিন্তু সেই আশা আর হলো না। মাঝ পথে রোড অ্যাক্সিডেন্টে ওনারা মারা যান। ওনাদের মারা যাওয়ার কথা জাহিদ এখনও জানেন না। কিন্তু জানেন ভাবি, যখনই জ্ঞান ফিরে আসে তখনই বলে আমার বাবা মা ভালো আছে তো। আমরা হয়তো জাহিদের শূন্যতাটা বুঝতে পারি না, কিন্তু এতটুকু বুঝি ও অনেক কষ্ট পাচ্ছে। আমি কেঁদে কেঁদে মামাকে বললাম, মামা, তুমি যে করেই হোক আমাকে কেবিনে ঢোকার ব্যবস্থা করে দাও। মামা কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। মামা কাকে কল দেওয়ার পর কিছুক্ষণ পরই একজন ডাক্তার আর 2 জন নার্স এসে আমাদের জিজ্ঞেস করলো, এখানে মিলন চৌধুরীকে? মামা তখন বলল, আমি। তারপর মামা ডাক্তারের সাথে কি বলার পর আমাকে কেবিনে ঢুকতে দেওয়া হয়। কেবিনে ঢুকে বেডে শুয়ে থাকতেই দেখি আমার সেই কাছের মানুষটাকে, কিন্তু আগের সেই মানুষটা আর এখন সেই আগের মতো নেই। আমি জাহিদের পাশে বসে ওকে দেখতে লাগলাম আর ওর হাত ধরে কাঁদতে লাগলাম। তখনও জানতাম না এই দেখা শেষ দেখা হবে। কিছু সময় পর নার্স এসে বলল, আপু, এভাবে কাঁদবেন না। তারপর আরও কিছুক্ষণ থেকে কেবিন থেকে বের হয়ে আসি। মামা তখন আমাকে বলল, মামনি, এবার বাসায় চলো, আমরা আবার আসবো। সন্ধ্যায় আবার আসবো বলে কবির ভাই আর আবিব ভাইকে বিদায় জানিয়ে চলে আসি। কিন্তু বাসায় আসার একটু পরই কবির ভাই কল দিয়ে কাঁদতে লাগলো। আমি বললাম, কি হয়েছে? কবির ভাই কেঁদে কেঁদে বলল, জাহিদ আর নেই ভাবি। কবির ভাইয়ের কথায় আমি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর বাবাকে বলি, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। বাবা, মা, মামা, মামি সবাই আমাকে হাসপাতালে নিয়ে আসে। জাহিদকে দেখে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। আমার কান্না দেখে সবাই কেঁদেছিল সেদিন। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তারপর এক এক করে 1 মাস কেটে যায়। প্রতিদিন মানুষটার জন্য দোয়া করি। একদিন বাবা এসে আমার মাথায় হাত রেখে বলল, মা, ওপরওয়ালা যা করেন ভালোর জন্য করেন। কাল আমরা চলে যেতে চাইছি, তুই বললি ফ্লাইট বুকিং করব। আমি চুপ ছিলাম। আমার নীরবতা দেখে বাবা আর কিছু না বলেই চলে যাচ্ছিল। দরজার কাছাকাছি যেতেই আমি বাবাকে বললাম, ফ্লাইট বুকিং করো। বাবা পরদিন ফ্লাইট বুকিং করে। বিদায় বেলার আগে দূর থেকে মানুষটার স্মৃতি দেখেছিলাম অনেক সময়। তারপর এয়ারপোর্টে চলে আসি। সব ফর্মালিটি পূরণ করে বিমানে উঠে জানালার পাশের সিটে বসি। কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন ফ্লাইট রেডি ঘোষণা করেন। বিমান আকাশে ওড়ে
আর আমি আনমনে বাইরে তাকিয়ে থাকি মনের মধ্যে বিশাল শূন্যতা নিয়ে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।